সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি হিমাংশু শেখর রায়, প্রভাষক অর্থনীতি, বিএন কলেজ, খুলনা। আমাদের আজকের পাঠ উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আমাদের তৃতীয় অধ্যায়ে পড়া। প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা আজকে পড়ব উৎপাদন ব্যয়। এই পাঠ শেষে আমরা যা শিখব, উৎপাদন ব্যয় কি, বিভিন্ন প্রকার উৎপাদন ব্যয়ের ধারণা, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের পার্থক্য নির্ণয়। এবার আসে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কি, আমরা প্রথমে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীর বিভিন্ন উপকরণ ও সেবা সংগ্রহ বাবদ মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বা মোট ব্যয় বলে। এখন খেয়াল করি, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য, সাপোজ চিন্তা করলাম একটা বেকারিতে কেউ 500 প্যাকেট বিস্কুট তৈরি করে। তো 500 প্যাকেট বিস্কুট তৈরি করতে তার যে সমস্ত উপকরণ লাগে, আটা, ময়দা, বেকিং পাউডার, ইস্ট, এই জাতীয় যে বিভিন্ন প্রকার উপকরণ তার লাগে, এই উপকরণ সংগ্রহ এবং ওইটা তৈরি করতে মোট যে শ্রমিক, বিদ্যুৎ, অন্যান্য যে সমস্ত খরচ হয়, এর সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়কে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি: কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারীর বিভিন্ন উপকরণ ও সেবা সংগ্রহ বাবদ মোট যে পরিমাণ ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বা মোট ব্যয় বলে। এবার আসি, আমরা উৎপাদন ব্যয় বা মোট ব্যয়ের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা প্রকারভেদগুলো আলোচনা করার বা দেখার চেষ্টা করব। উৎপাদন ব্যয়কে আমরা সময়ের ভিত্তিতে দুই ভাগে ভাগ করি, একটা স্বল্পকালীন মোট ব্যয়, একটা দীর্ঘকালীন মোট ব্যয়। এটা যেটা স্বল্পকালীন সেটা স্বল্প সময়ের জন্য বিবেচ্য, যেটা দীর্ঘকালীন সেটা দীর্ঘমেয়াদের জন্য বিবেচ্য। এর ভিতর পার্থক্য কি, এটা আমরা পরে বোঝার চেষ্টা করব। তা আমরা প্রথমে যেটা মেমোরিতে রাখতে হবে, উৎপাদন ব্যয় দুই প্রকার, একটা স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন। আমরা স্বল্পকালীন ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালীন ব্যয় যেটা, সেটা শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়। এবার আমরা ব্যাখ্যায় আসি। উৎপাদন ব্যয়কে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছি, একটা স্বল্পকালীন, একটা দীর্ঘকালীন। এখন কোনটা স্বল্পকালীন? স্বল্পকালীন মানে হচ্ছে সেই ব্যয় যে জায়গায় একটা বা দুইটা উপকরণ পরিবর্তন করা যায়, আর অধিক সকল উপকরণ পরিবর্তন করা যায় না। অর্থাৎ উৎপাদন কাজে যত সমস্ত উপকরণ ব্যবহৃত হয় সমস্ত উপকরণ পরিবর্তন করা যায় না। আর দীর্ঘকালীন ব্যয় এই জায়গায় সকল উপকরণই পরিবর্তন করা যায়। এখন এটা আমাদের জানা থাকতে হবে যে স্বল্পকালে দুইটা উপকরণ পরিবর্তন করা যায় আর কোনগুলো যায় না। স্বল্পকালে দুইটা উপকরণ বলতে বোঝায় স্থির, দুইটা উপকরণ বলতে বোঝায় একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন। এই দুইটা উপকরণ স্বল্পকালে পরিবর্তন করা যায়। অর্থাৎ স্বল্পকালে তো এই দুই ধরনের উপকরণ আমরা পাচ্ছি, একটা হচ্ছে পরিবর্তনযোগ্য আর একটা অপরিবর্তনযোগ্য। যেটা পরিবর্তন করা যায় না সেটাকে আমরা বলতেছি স্থির ব্যয়, আর যেটা পরিবর্তন করা যায় সেটাকে বলতেছি পরিবর্তনশীল ব্যয়। আবার খেয়াল করে শোনো, স্বল্পকালীন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্থির ব্যয়, একটা পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় কোনটা? একটা উৎপাদন করতে যে ভূমি লাগে এবং সংগঠন লাগে, এটা আমরা এই সংক্রান্ত যে ব্যয় হয় এটা আমরা সহজে পরিবর্তন করতে পারি না, এই ব্যয়কে আমরা বলছি স্থির ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় বলতে বুঝতেছি যেটা পরিবর্তন করা যায়, শ্রম ও মূলধন এই দুইটা সহজে পরিবর্তন করা যায়, এই কারণে এই দুইটার ব্যয়কে বলে আমরা পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালের কোনো প্রকারভেদ নাই, সবই পরিবর্তনশীল ব্যয়। কেন সব পরিবর্তনশীল ব্যয়? কারণ হচ্ছে দীর্ঘকালে সকল উপকরণই পরিবর্তন করা যায়। আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পেরেছ। স্বল্পকালে একটা বা দুইটা উপকরণ পরিবর্তন করা যায়, এই কারণে এটা স্বল্পকাল। আর দীর্ঘকালে সকল উপকরণ পরিবর্তন করা যায়, এই কারণে দীর্ঘকালে সব উপকরণে পরিবর্তনশীল বলে এক ধরনের ব্যয়ের সম্মুখীন হয় দীর্ঘকালে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর স্বল্পকালে দুটো উপকরণ পরিবর্তন করা যায় আর বাকি দুটো পরিবর্তন করা যায় না, এই কারণে দুই প্রকার ব্যয়ের সম্মুখীন হয়। যেটা পরিবর্তন করা যায় সেটার যে ব্যয় সেটা পরিবর্তনশীল ব্যয়, আর যে উপকরণ পরিবর্তন করা যায় না তার ব্যয় হচ্ছে স্থির ব্যয়। এবার আসি স্বল্পকালীন মোট ব্যয়। আমরা যে দুই প্রকার আলোচনা করলাম এটা সংজ্ঞায় আসি। স্বল্পকালীন মোট ব্যয় দুই প্রকার, মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়। মোট স্থির ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয়ের কোনো সম্পর্ক নাই তাকে স্থির ব্যয় বলে। অর্থাৎ উৎপাদন হোক বা না হোক, যে ব্যয় উৎপাদনকারীকে বহন করতে হয় তাই স্থির ব্যয়। আমি একটু ব্যাখ্যায় আসি। তুমি মনে করো একটা কারখানা করবা, একটা কারখানা করার জন্য তুমি একটা কারখানা ভবন নির্মাণ করেছো। তুমি যদি এখন উৎপাদন না করে বসে থাকো তাহলে কি ওই কারখানা ভবনের যে ব্যয়, সে ব্যয় তো তোমার উৎপাদন খরচ হয়ে গেছে, ওই ব্যয় তো আর উঠে আসবে না।
তার মানে ওই ব্যয় তুমি উৎপাদন করলেও বহন করতে হবে, না করলেও বহন করতে হবে। এই কারণে আমরা বলে থাকি উৎপাদনের সাথে যে ব্যয়ের কোনো সম্পর্ক নয় তাকে স্থির ব্যয় বলে। অর্থাৎ উৎপাদন হোক বা না হোক, যে ব্যয় উৎপাদনকারীকে বহন করতে হয় তাই স্থির ব্যয়। একজন লোক একটা দোকান ভাড়া নিচ্ছে, দোকান ভাড়া নিয়ে সে যদি রাত দিন দিয়ে ব্যবসা করে তাও তার দোকান ভাড়া যত, আবার যদি সে ব্যবসা না করে 2 ঘন্টা ব্যবসা করে তাও তার দোকান ভাড়া তাই। অতএব স্থির ব্যয় হচ্ছে এরকম যে উৎপাদন পরিমাণের সাথে যে ব্যয়ের কোনো সম্পর্ক নাই সেটাই স্থির ব্যয়। আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন কারখানার ভাড়া। তুমি যখন একটা কারখানা বা দোকান ভাড়া করো, তুমি কাজ করলেও ভাড়া দিতে হবে, না করলেও ভাড়া দিতে হবে। কারখানার ভাড়া। অবচয় ব্যয়, স্থায়ী কর্মচারীদের বেতন, যে সমস্ত কর্মচারী স্থায়ী তাদেরকে কাজ করালেও বেতন দিতে হবে, না করালেও বেতন দিতে হবে। সম্পত্তির উপর দেয় কর, এ কর তোমাকে পরিশোধ করতে হবে। এইগুলো হচ্ছে স্থির ব্যয়। এবার আসি পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন বৃদ্ধি পেলে যে ব্যয় বৃদ্ধি পায় এবং উৎপাদন হ্রাস পেলে যে ব্যয় হ্রাস পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ উৎপাদনের সাথে সম্পর্কিত। যেমন কাঁচামালের খরচ, অস্থায়ী শ্রমিকের মজুরি, জ্বালানি, বিদ্যুৎ খরচ ইত্যাদি। একটা লোক যদি কারখানা চালায় তাহলে তো কাঁচামাল কিনতে হবে। যদি জুট মিলের কথা চিন্তা করি, তুমি যদি জুট মিল চালালে না পাট কিনতে হবে। তুমি যদি জুট মিল নাই চালাও তাহলে তো পাট কিনতে হবে না, কাঁচামাল বাবদ খরচ। সুতরাং এটা হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ তুমি উৎপাদন করলে বা বেশি উৎপাদন করলে বেশি কিনতে হবে, কম উৎপাদন করলে কম কাঁচামাল কিনতে হবে, উৎপাদন না করলে কাঁচামাল কিনতে হবে না। এই কারণে এটা হচ্ছে পরিবর্তনশীল। অস্থায়ী শ্রমিকের মজুরি, অস্থায়ী শ্রমিকের মজুরির ক্ষেত্রে দেখা যায় যে আমি কাজ করলে তাদেরকে নিব, না করলে নেব না। এই কারণে এটাও পরিবর্তনশীল ব্যয়। জ্বালানি, বিদ্যুৎ খরচ, তুমি একটা কারখানা বা একটা দোকান চালাবে, তুমি যদি কাজ না করো জায়গা, তাহলে তো জ্বালানি, বিদ্যুৎ খরচ নাই। এই কারণে এগুলো পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এই সংখ্যা দুটো পড়বো, মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়। এই দুই ধরনের ব্যয়ের উদাহরণ সহ পার্থক্য আমরা জানার চেষ্টা করব। এবার আসি মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয়। এটাকে আমরা একটা সূচির সাহায্যে দেখাই। খেয়াল করো, উৎপাদনের পরিমাণ। উৎপাদন মানে 0 যদি উৎপাদন হয় তাহলে কি হবে, একটা দ্রব্য উৎপাদন করলে কি হবে, 2টা দ্রব্য উৎপাদন করলে কি হবে, 3টা দ্রব্য উৎপাদন করলে কি হবে, 4টা দ্রব্য উৎপাদন করলে কি হবে, 5টা দ্রব্য উৎপাদন করলে কি হবে, এভাবে 6টা দ্রব্য উৎপাদন করলে কি হবে, তার একটা ব্যয়ের কাল্পনিক ব্যয়ের একটা ছক দেওয়া হয়েছে। যদি উৎপাদন না হয়, 0 হয়, 0 মানে কোনো উৎপাদনই হচ্ছে না, সেক্ষেত্রে স্থির ব্যয় 10 টাকা থাকবে। ওই যে বললাম যে তুমি কারখানা ভবন নির্মাণ করে ফেলছো, এখন তো তুমি উৎপাদন না করলেও ওই ব্যয় তোমার হয়ে গেছে, সুতরাং এই টাকা তোমাকে বহন করতে হবে। এই কারণে উৎপাদন না হলেও স্থির ব্যয় 10। কিন্তু পরিবর্তনশীল কোনো ব্যয় না, তোমার কোনো কাঁচামাল কিনতে হবে না যদি তুমি উৎপাদন না করো, তাহলে তো কোনো ব্যয় নাই। তাহলে এই দুটো যোগ করে, এই স্থির ব্যয় আর পরিবর্তনশীল, এই দুটো যোগ করে আমরা পাই মোট ব্যয়, এই 10 টাকা। এবার আসি একটা দ্রব্য যদি উৎপাদন করে, মোট স্থির ব্যয় 10 টাকায় থাকবে, মোট পরিবর্তনশীল ব্যয় হবে 8 টাকা। তাহলে এটা একটা কাল্পনিক একটা ধারণা, কাল্পনিকভাবে আমি লিখে দিচ্ছি 8 টাকা। তাহলে 10 আর 8 কত হলো, তাহলে মোট ব্যয় 18। 10 টাকা স্থির ব্যয় আর 8 টাকা পরিবর্তনশীল ব্যয়, তাহলে 10 যোগ 18 সমান 8 সমান 18 টাকা। এবার আসি দ্বিতীয় দ্রব্য সে যখন উৎপাদন করবে তখনও কিন্তু তার স্থির ব্যয় 10 টাকাই থাকবে, কারণ সে তো কারখানা ভবন তা নির্মাণ করতে চায়, খরচ তা হয়েই গেছে, সুতরাং এই 10 টাকাই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তনশীল ব্যয় প্রথমে ছিল 8 টাকা, তারপর হলো 14 টাকা। অর্থাৎ প্রথমটা করতে লাগে 8 টাকা, দ্বিতীয়টা তার উৎপাদন করতে লাগতেছে হচ্ছে 6 টাকা। বুঝো কথাটা, প্রথমটা উৎপাদন করছে তার পরিবর্তনশীল ব্যয় কত লাগছে, 8 টাকা। দ্বিতীয়টা করতে কত লাগছে, এটার কথা ভুলে যায়, শুধু পরিবর্তনশীল ব্যয়ের কথা চিন্তা করি। দ্বিতীয়টা উৎপাদন করতে লাগছে 6 টাকা। এই 8 আর 6 যোগ করে 14 টাকা, বা 14 থেকে 8 যদি বিয়োগ দিই তাহলে আমরা 6 পাই। ঠিক আছে, আবার খেয়াল করো, তৃতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে 10 টাকা, এটা আলোচনা করার দরকার নেই, সব ক্ষেত্রেই 10 থাকবে স্থির ব্যয় এই কারণে। এবার আসি মোট পরিবর্তনশীল ব্যয় 18। অর্থাৎ 2টা উৎপাদন করতে 14 টাকার কাঁচামাল লাগছে, 3টা উৎপাদন করতে 18 টাকার কাঁচামাল লাগতেছে বা পরিবর্তনশীল ব্যয় লাগতেছে। তাহলে 3টা উৎপাদন করতে, তৃতীয়টা উৎপাদন করতে কত খরচ হচ্ছে, কত টাকার কাঁচামাল লাগতেছে, কাঁচামাল বাবদ খরচ হচ্ছে লোকে 4 টাকা। 18 বিয়োগ 14, 4 টাকা। ঠিক আছে, এখন এইভাবে পরিবর্তনশীল ব্যয় বাড়ে, তবে আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বাড়ে। একটা পর্যায়ে যায় হয় কি, 18 থেকে 20, মাত্র 2 টাকা খরচ হয়েছে 4 নম্বর দ্রব্য উৎপাদন করতে যেয়ে, কিন্তু 5 নম্বর দ্রব্য উৎপাদন করতে যেয়ে 30 টাকা হয়েছে, মানে এই জায়গা থেকে এই জায়গা 10 টাকা অতিরিক্ত লাগতেছে। এর কারণ হচ্ছে এই পরিবর্তনশীল ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে। কেন হয় এরকম? পরিবর্তনশীল ব্যয় প্রথমে আস্তে আস্তে কমে, তারপর আস্তে আস্তে বাড়ে। এটার ব্যাখ্যা আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব। এখন আমাদের যেটা মনে রাখতে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে স্থির ব্যয় সবসময় স্থির থাকে। স্থির ব্যয় সবসময় স্থির থাকে, স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। এই সব জায়গায় 10 টাকা স্থির। আর পরিবর্তনশীল ব্যয়
আস্তে আস্তে বাড়ে, তবে বাড়ার প্রথমে কম হারে বাড়ে, তারপর বেশি হারে বাড়ে মোট পরিবর্তনশীল ব্যয়। আর এই দুইটা যোগ করে যেটা পাই সেটা হচ্ছে মোট ব্যয়। 10 যোগ 0 সমান 10, 10 যোগ 8 সমান 18, 10 যোগ 14 সমান 24, 10 যোগ 18 সমান 28, 10 যোগ 20 সমান 30, 10 যোগ 30 সমান 40, 10 যোগ 42 সমান 52। অর্থাৎ স্থির আর পরিবর্তনশীল এই দুটো যোগ করে আমরা পাই মোট ব্যয়। এইটা আর এইটা যোগ করে আমরা পাই এইটা। এবার আসি, ওইটাকে আমরা চিত্র দিয়ে আঁকার চেষ্টা করেছি। এই জায়গা আছে উৎপাদনের পরিমাণ 0, 1, এটা একটা জিরোই হবে। 1, 2, 3, 4, 5, 6টা দ্রব্য, এই 6টা দ্রব্য উৎপাদন করা হয়েছে আগের উদাহরণে। এবং 10, 20, 30, 40, 50, 60, এই যে 10 টাকা যেটাকে আমরা মোট স্থির ব্যয় বলতেছি, এটা তোমাদের মনে রাখতে হবে। টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। টিএফ খাতায় লিখে নাও, টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। টিএফসি টোটাল ফিক্সড কস্ট বা মোট স্থির ব্যয়। টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়। টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল ব্যয়। টিসি টোটাল কস্ট বা মোট ব্যয়। টিসি টোটাল কস্ট বা মোট ব্যয়। এবার আসি, খেয়াল করো, আমরা আগের উদাহরণ যদি মনে করতে পারি তাহলে স্লাইডটা দেখে নাও যে আমাদের ওই জায়গায় স্থির ব্যয় ছিল 10, উৎপাদন করলেও 10, না করলেও 10, 0 উৎপাদন হলেও 10, একটা দ্রব্য উৎপাদন করলেও 10, দুইটা দ্রব্য উৎপাদন করলেও 10, সব ক্ষেত্রেই 10। ঠিক আছে, আমরা যদি একবার খেয়াল করি, এটা কি দেখা যাচ্ছে, 0 হলেও 10, 1 হলেও 10, 2 হলেও 10, 6 পর্যন্ত 10ই। এই কারণে আমরা এই যে টোটাল ফিক্সড করে রেখেছি, একেবারে 10 সোজা টান দিয়েছি একবার একটা রেখা 6 পর্যন্ত। ঠিক আছে, এটা টোটাল ফিক্সড কস্ট। এবার টোটাল ভেরিয়েবল কস্ট আমরা কি দেখেছি, যখন 0 উৎপাদন হয়, উৎপাদনের পরিমাণ যখন 0, তখন পরিবর্তনশীল ব্যয় কত, 0। তাহলে এই পরিবর্তনশীল ব্যয় এই 0। যখন একটা দ্রব্য উৎপাদন হয় তখন পরিবর্তনশীল ব্যয় কত হয়, তখন পরিবর্তনশীল ব্যয় 8। তাহলে 1 আর 8 যোগ করেছি, এই 1 আর 8। যখন 2টা হয় তখন পরিবর্তনশীল ব্যয় বাড়ে, 3টা হলে এরকম হয়, 4টা হলে এতটুকু হয়, 5টা হলে এতটুকু হয়, 6টা হলে এতটুকু হয়। অর্থাৎ 1-এর সাথে কত যোগ করব, এই যে 1-এর সাথে 8, 1 আর 8 যোগ করব টোটাল ভেরিয়েবল কস্ট আঁকার সময়। 2-এর সাথে কত যোগ করব, 14, 3-এর সাথে কত, 18, 4-এর সাথে কত, 20, 5-এর সাথে কত, 30, 6-এর সাথে 42 যোগ করব। যোগ করে এই রেখাগুলো আমরা যখন টান দেব তখন আমরা পাবো টোটাল ভেরিয়েবল কস্ট। আর এবার টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে এই রেখা আর এই রেখার সমষ্টি, টিএফসি আর টিভিসি রেখার সমষ্টি। তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে এই জায়গা থেকে শুরু হলো, 10 ছিল, 10 যোগ 0 সমান 0, 10, এই 10 থেকে শুরু হলো, 1 0 হলে 10, 1 হলে কত, আমরা যদি দেখি 1 হয় তাহলে টিসি কত হয়, 18, তাহলে 1 আর 18 যোগ করব টিসি আঁকার সময়। 2 হলে কত যোগ করব, 24, 3-এর সাথে কত যোগ করব, 28, 4-এর সাথে 30, 5-এর সাথে 40, 6-এর সাথে 52 যোগ করব। এইভাবে আমরা যোগ করে এইভাবে রেখা আসবে। যখন একটা রেখা আঁকবো তখন অন্য রেখার দিকে আর তাকাবো না। এইটা আঁকার সময় এই টাকা কোন জায়গাতে আছে দেখার দরকার নেই, সোজা তোমার 1-এর সাথে কত আছে তত। এই উপরের রেখাটা আমি যোগ করে দেইনি, উপরের রেখাটা কিন্তু যোগ করে দেইনি যাতে ইজি বুঝি হয়, এই জন্য এটা পরিষ্কার রাখার জন্য এইভাবে আমি যোগ করে নিই। কিন্তু 1 আর, যেমন 0-এর সাথে 10 এই জায়গা থেকে তাহলে যোগ করছি, 1-এর সাথে 18 তাহলে 1 আর 18 এই জায়গা যোগ করছি, এইভাবে যোগ। এইটা 20, তাহলে 18 কোথায় হবে, এই জায়গা, এটা অনুমান করে এই জায়গা লেখানো। এইভাবে এটা যোগ করে দিতে পারতাম, যোগ করলে পরে বোঝা যেত না, এই কারণে যোগ করি নাই, পরিষ্কার রাখার চেষ্টা করেছি। 2-এর সাথে কত যোগ হবে, এই যে 2-এর সাথে 24 যোগ হবে, তাহলে 2 আর 24 যোগ করব, এই 2-এর সাথে 24 এটা যোগ হবে। এইভাবে তুমি স্কেল দিয়ে আপনি ফোঁটা দিয়ে দিয়েও করতে পারো, অথবা যোগ করলেও করতে পারো, যোগ করলে ইজি বিজি হয়ে যায়, এই কারণে করি নাই। তো এইভাবে আমরা টিএফসি, টিভিসি এবং টিসি রেখা এঁকেছি। যদি প্রশ্ন হয় যে টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল কেন, তাহলে আমরা বলবো টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল কারণ হচ্ছে টিএফসি উৎপাদনের পরিমাণ যাই হোক, টিএফসি সবসময় স্থির থাকে, পরিবর্তন হয় না। একটা দ্রব্য উৎপাদন হলেও স্থির ব্যয় যত, 5টা দ্রব্য উৎপাদন হলেও স্থির ব্যয় তত। এই কারণে এটা হচ্ছে মোট স্থির ব্যয়ের, এটা সমান হবে সবসময়, ভূমি অক্ষে সমান হবে, এটা মনে রাখতে হবে। আর এই টিএফসি আর এই টিভিসি এই দুটো যোগ করে হয় টিসি। এবার আসি গড় ব্যয়। আমরা যেটা পড়লাম ওইটারই গড় নির্ণয় করব। আমরা প্রথমে পড়েছিলাম যে মোট ব্যয় বা উৎপাদন ব্যয় কি,
সে জায়গায় পড়েছিলাম যে দ্রব্য উৎপাদন করতে যা ব্যয় হয় সেটাই উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। এখন যদি বলি গড় ব্যয় কি, কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে, মোট যা ব্যয় হয় মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করাকে গড় ব্যয় বলে। মনে করি আমি যদি 10 প্যাকেট বিস্কুট তৈরি করি, 10 প্যাকেট বিস্কুট তৈরি করতে আমার খরচ হয় 70 টাকা, তাহলে আমার প্রতি প্যাকেটে খরচ হবে কত? 70/10। 70, 10 প্যাকেট তৈরি করতে খরচ হচ্ছে 70 টাকা, তাহলে 70 টাকাকে কয় প্যাকেট তৈরি করছি? 10 প্যাকেট, 10 দিয়ে ভাগ দেব, তাহলে 7×10=70, তাহলে এই 7 হচ্ছে আমার গড় ব্যয়। মনে করো তুমি দোকান থেকে 5টি কলম কিনেছো, 5টি কলম কিনেছো 40 টাকা দিয়ে, তাহলে প্রতিটার গড় দাম কত হয়েছে? 40/5 = 8 টাকা। ঠিক গড় ব্যয় ওই রকম, মোট দ্রব্য উৎপাদন করতে যা খরচ হবে সেইটাকে উৎপাদনের পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাই গড় ব্যয়। এখন এই গড় ব্যয় রেখা হচ্ছে আগেকার মতো গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। গড় ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে গড় ব্যয়। এখন গড় স্থির ব্যয় আমরা কিভাবে বের করি? একইভাবে মোট স্থির ব্যয়কে, এটা র হবে, মোট স্থির ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করাকে গড় স্থির ব্যয় বলা হবে। মোট স্থির ব্যয় ভাগ মোট উৎপাদনের পরিমাণ। এবার আসি গড় পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। এটার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা গড় ব্যয় সমান অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটার সমষ্টি। অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটা ব্যয় সমষ্টি। এবার এটাকে আমরা সূচির মাধ্যমে দেখাই। খেয়াল করে এর আগের সূচিটাই আছে, আমি সুবিধার জন্য সবগুলো একটা সূচিতে নিয়ে এসেছি। এই মোট স্থির ব্যয় আগেও ছিল, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয় উৎপাদনের পরিমাণ, এটা আগেও ছিল। এইটাকে আমি জাস্ট এইভাবে নিয়ে আসছি। যেমন মোট স্থির ব্যয় প্রথমে সবগুলো 10 ছিল, 10ই আছে। এখন এইটা থেকে আমরা গড় স্থির ব্যয় বের করেছি। কিভাবে করেছি? ভাগ দিয়ে দিয়ে। 10কে তুমি যদি 1 দিয়ে ভাগ দাও 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, 10কে 3 দিয়ে ভাগ দিলে 3.3, 10কে 4 দিয়ে ভাগ দিলে 2.5, 10কে 5 দিয়ে ভাগ দিলে 2, 10কে 6 দিয়ে ভাগ দিলে 1.67। আবার পরিবর্তনশীল ব্যয় থেকে গড় পরিবর্তনশীল ব্যয় বের করবো, এটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়, এটা থেকে গড় পরিবর্তনশীল ব্যয় করবো। কোনটা? গড়। গড় পরিবর্তনশীল ব্যয় কিভাবে করবো? একইভাবে ভাগ দিয়ে দিয়ে। 8কে যদি 1 দিয়ে ভাগ দিই 8, 14কে 2 দিয়ে ভাগ দিলে 7, 18কে 3 দিয়ে ভাগ দিলে 6, 20কে 4 দিয়ে ভাগ দিলে 5, 30কে 5 দিয়ে ভাগ দিলে 6, 50কে 6 দিয়ে ভাগ দিলে 8.33 হয়। আবার একইভাবে মোট ব্যয়, এটাকে মনে করে 18, এটা তো শূন্য, এটার অ্যান্সার না, এটা আছে 18। 18কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই 18, 24কে যদি 2 দিয়ে ভাগ দিই 12, 28কে যদি 3 দিয়ে ভাগ দিই 9.33, 30কে, মানে মোট কথা ভাগ দিয়ে পরিমাণ দিয়ে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে আমরা গড় পাবো। এইভাবে আমরা গড় নির্ণয় করেছি। এখন একইভাবে আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি, আগে যেভাবে চিত্র এঁকেছি তাহলে এরকম পেতে পারি। এই জায়গা দেখাইছি এসি, এফসি, এবিসি, মানে গড় ব্যয়, গড় পরিবর্তনশীল স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়, এর পাশে কোয়ান্টিটি। এখন খেয়াল করো, এই যে কালো যে শেডটা, এটা হচ্ছে এএফসি রেখা বা অ্যাভারেজ ফিক্সড কস্ট। এখন কথা হচ্ছে এই রেখাটা দেখো আস্তে আস্তে নিচে নামছে, নিচে নামতে নামতে আস্তে আস্তে প্রায় সমান হয়ে গেছে। কথা হচ্ছে এটা কেন আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে? আমরা যদি মনে করতে পারি স্থির ব্যয় কি হয়? স্থির থাকে, কিন্তু গড় স্থির ব্যয় যত উৎপাদনের পরিমাণ বাড়ে তত কমে। গড় স্থির ব্যয় উৎপাদনের পরিমাণ যত বাড়বে তত কমবে। অর্থাৎ একটা দ্রব্য উৎপাদন করতে স্থির ব্যয় 10 টাকা, 2টা দ্রব্য উৎপাদন করতেও 10 টাকা, 3টা দ্রব্য উৎপাদন করতেও স্থির ব্যয় 10 টাকা। স্থির ব্যয়ের পরিবর্তন হচ্ছে না মোট স্থির ব্যয়। কিন্তু গড়ের ক্ষেত্রে যদি আসি, একটা দ্রব্য উৎপাদন করতে 10, যখন 2টা দ্রব্য হচ্ছে তখন তো গড় কমে যাবে, 10/2 5 হবে। যদি 3টা দ্রব্য উৎপাদন করি 10/3, তাহলে 3.33 হবে। এইভাবে গড় স্থির ব্যয় উৎপাদনের পরিমাণ যত বাড়ে গড় স্থির ব্যয় তত কমে। ক্লিয়ার? উৎপাদনের পরিমাণ যত বাড়ে গড় স্থির ব্যয় তত কমে। একইভাবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আস্তে আস্তে প্রথমে আস্তে আস্তে কমে, তারপর আবার বাড়ে। এই কারণে তুমি যদি আঁকো অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ওই জায়গা, তাহলে দেখবা প্রথমে আস্তে আস্তে কমে গেছে, তারপর আস্তে আস্তে বেড়ে গেছে। এই যে গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে 8 ছিল, 7, 6, 5, প্রথমে কমে গেছে 8, 7, 6, 5, 5-এর পর আবার বৃদ্ধি পেয়েছে 6, 8.33। অর্থাৎ প্রথমে কমে তারপর আবার বাড়ে। একইভাবে গড় পরিবর্তন হবে, প্রথমে কমে তারপর আবার বাড়ে। এই কারণে এই যে এবিসি রেখা প্রথমে আস্তে আস্তে কমছে, কারণ ওই গড় পরিবর্তনশীল ব্যয় আস্তে আস্তে কমে তারপর আবার বাড়ে। আর এসি রেখা, এই দুটো রেখার সমষ্টি, এএফসি আর এবিসি রেখার সমষ্টি। এই কারণে এসি রেখাও এই দুটো অনুসারে প্রথমে কি হয়, এই দুটো কমে, এই কারণে এসি রেখাও কমে, একটা পর্যায়ে সর্বনিম্ন অবস্থায় যায়, তারপরে এইটাও বাড়ে এইটাও বাড়ে। আমরা এটা ডিটেলস আমরা ব্যাখ্যা আছে নিচেই, তারপর আমি চিত্র দেখে ব্যাখ্যা দিচ্ছি। এই জায়গায় 3টা ধাপ আছে, ঠিক আছে? 3টা ধাপ কি কি?
প্রথমে আমরা খেয়াল করি এই এসি রেখাটা, এসি রেখা, এই এসি রেখা, এই এএফসি আর এভিসি এই দুটো রেখার সমষ্টি। এসি রেখাটা এএফসি এবং এভিসি এই দুইটা রেখার সমষ্টি। প্রথম পর্যায়ে আমরা বলবো যে এসি, এএফসি এবং এবিসি রেখার সমষ্টি। তাহলে আমরা বলবো এএফসি এবং এবিসি প্রথমে দুইটা রেখায় নিচের দিকে নামে, এই কারণে এসি রেখাও নিচের দিকে নামে। প্রথম বক্তব্য। এএফসি এবং এবিসি প্রথমে দুটোই নিচের দিকে নামে, এই কারণে এসি রেখাও নিচের দিকে নামে। এএফসি এবং এবিসি, এএফসি যখন সর্বনিম্ন, এএফসি যখন খুব ধীরে ধীরে নামে, এবিসি তখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, তখন এসি রেখাও সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। এই জায়গা যখন নিচে নামছে, এই জায়গাও তখন নিচে নামছে। আবার বলি, প্রথমটা কি বললাম তাহলে? প্রথম ধাপ, এএফসি এবং এবিসি যখন দুইটাই নামে তখন এসি রেখাও নিচের দিকে নামে। এএফসি রেখা যখন ধীরে ধীরে নামে, এবিসি তখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, এসিও তখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। এএফসি, কালোটা, এএফসি যখন ধীরে ধীরে নিচে নামে, এবিসি রেখা তখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, তখন এসি রেখাও সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। দ্বিতীয় বক্তব্য এটা। এরপরে আসি, এএফসি যখন খুব ধীরে ধীরে নামে, তখন এবিসি রেখা আবার দ্রুত উপরে ওঠে। এইটা এত খুব ধীরে ধীরে নামতেছে, আবার এবিসি দ্রুত উপরে উঠতেছে। জোর কার বেশি হবে? এবিসি রেখার বেশি হবে। এই কারণে এসি রেখা উপরের দিকে উঠে যাবে এবং সর্বোপরি ইউ আকৃতির এসি রেখা পাওয়া যাবে। এটা নিচে ব্যাখ্যা আছে, আমি আবার বলতেছি। তিনটা কথা বলতে হবে, তিনটা ধাপ। প্রথমে নিচে নামে, তারপর কখন সর্বনিম্ন বিন্দুতে পৌঁছে, কখন উপরে ওঠে। আমি আবার বলি, এএফসি এবং এবিসি দুইটাই আস্তে আস্তে নিচের দিকে নামে, এই কারণে এসি রেখাও আস্তে আস্তে নিচের দিকে নামে। এএফসি রেখা যখন ধীরে ধীরে নিচে নামে, এএফসি রেখা যখন ধীরে ধীরে নিচে নামে, তখন এবিসি রেখা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এসি রেখাও সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। এরপরে এএফসি রেখা যখন খুব ধীরে ধীরে নিচে নামে, এবিসি রেখা তখন উপরে উঠতে থাকে, অর্থাৎ এসি রেখাও তখন উপরে উঠতে থাকে। সর্বোপরি এসি, ইউ আকৃতির এসি রেখা পাওয়া যায়। এটা আগের চিত্রটাই, এই জায়গা আর একবার চলে আসছে, এটা বাদ। স্বল্পকালীন গড় ব্যয় রেখার বিশ্লেষণ। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা জানি স্বল্পকালীন গড় ব্যয় রেখা গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় সমষ্টি। আমরা যেটা ব্যাখ্যা দিলাম সেটা জাস্ট এই জায়গা লিখে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। এবার আছে স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য। স্থির ব্যয় উৎপাদনের পরিমাণ যাই হোক, কম বেশি যাই হোক, স্থির ব্যয় সবসময় স্থির থাকে, কিন্তু পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের পরিমাণ বাড়া বা কমার সাথে পরিবর্তন হয়। স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যয়ের পার্থক্য। স্বল্পকালীন ব্যয়ের ক্ষেত্রে একটা স্থির ব্যয় থাকে, একটা পরিবর্তনশীল ব্যয় থাকে, অর্থাৎ কিছু উপকরণ পরিবর্তন করা যায়, কিছু উপকরণ পরিবর্তন করা যায় না, কিন্তু দীর্ঘকালে সকল উপকরণই পরিবর্তন করা যায়। উৎপাদনের পরিমাণ ও গড় স্থির ব্যয়ের সম্পর্ক কি? উৎপাদনের পরিমাণ যত বাড়বে, গড় স্থির ব্যয় তত কমবে। মনে রাখবা, মোট স্থির ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের কোনো সম্পর্ক নাই। উৎপাদনের পরিমাণ যাই হোক না কেন, গড় স্থির মোট স্থির ব্যয়, গড় না, মোট স্থির ব্যয় স্থির থাকবে, কিন্তু গড় স্থির ব্যয় কমবে। উৎপাদনের পরিমাণ যত বাড়ে, গড় স্থির ব্যয় তত কমে। উৎপাদনের পরিমাণ ও গড় পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক কি? গড় পরিবর্তনশীল ব্যয় প্রথমে কমবে, তারপর আবার বাড়বে। তোমরা বাড়ির কাজ হিসেবে এই প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করবা, এবং এটা কিছু অস্পষ্টতা থাকবে আশা করি, ধারণা করি, কারণ একবারে ক্লিয়ার হয় না। এটা আমি আবার রিভিউ ক্লাস করব, তো তার আগে তোমাদেরকে এটা লেখার চেষ্টা করবো। স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন? ইতিমধ্যে উত্তরও এর ভিতরে আছে, এটা থেকে সংগ্রহ করে তোমরা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এবং এই সংশ্লিষ্ট নোটও পাওয়া যাবে, আমাদের সাথে যোগাযোগ করে কলেজ থেকে নোট নিয়ে যাবা। সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবা এবং অযথা ঘোরাফেরা না করে পড়ালেখায় মনোযোগী হবা। সবাইকে ধন্যবাদ।